এটা একটা আঙুরের গাছ। পাতাগুলো ভালো করে লক্ষ্য করুন। দেখে মনে হচ্ছে যে গাছটা সুস্থ নেই। এই দিকে রয়েছে আরেকটা আঙুরের গাছ, এর পাতাগুলো দেখুন কেমন হয়ে গেছে। এই লেবু গাছের পাতাগুলো দেখুন। আপনাদেরও লেবু গাছে নিশ্চয়ই এইরকম লক্ষণ দেখতে পাচ্ছেন। এতক্ষণ আপনাদেরকে যে সমস্ত ফল গাছের পাতার ছবি দেখালাম, সেই ছবিগুলো দেখে আপনাদের মনে হতেই পারে যে এটা কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। তা কিন্তু নয়। বর্ষাকালে বিশেষ করে এই রোগটা বেশি দেখা যায়, কারণ এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ। এই রোগটির নাম হলো ডাউনি মিলডিউ। শুধু ফল গাছে নয়, সবজি গাছেও এই রোগের আক্রমণ খুব দেখা যায়। যেমন শসা, ঝিঙে, ঢেঁড়স, কুমড়ো, স্কোয়াশ প্রভৃতি। এই রোগ কেন হয়, কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ডাউনি মিলডিউ নিয়ে আরও কিছু ছবি আপনাদেরকে ভালো করে দেখাই, যাতে আপনারা সহজে রোগটা ধরতে পারেন এবং দ্রুত ব্যবস্থা নিতে পারেন। ডাউনি মিলডিউ রোগের জন্য যে প্যাথোজেন দায়ী, সেই প্যাথোজেনের নাম হচ্ছে পেরোনোস্ফোরা পারসা। টেম্পারেচারে যখন 15 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে এবং সেই রকম টেম্পারেচারের মধ্যে যখন বাতাসে হিউমিডিটির পরিমাণ 60%-এর বেশি থাকে, তখন এই ধরনের ফাঙ্গাস বেশি আক্রমণ করে। বর্ষাকালে এই প্যাথোজেন বেশি আক্রমণ করে। পাশাপাশি গাছের পাতায় যদি দীর্ঘক্ষণ জল জমে থাকে, তাহলেও এই রোগের আক্রমণ বেশি হতে পারে। এবং বর্ষাকালে খুব স্বাভাবিক, গাছের পাতায় বেশিক্ষণ জল জমে থাকবে, তার ফলে ডাউনি মিলডিউ বেশি আক্রমণ করে। বাগানে যখন অনেক গাছ থাকে, সমস্ত গাছের দিকে সমানভাবে নজর দেওয়া যায় না। কোনো কোনো গাছ একটু আড়ালে থাকে, তাতে আলো বাতাস কম লাগে, গাছের গোড়ায় রোদ কম লাগে। এবং সেই গাছে যদি দীর্ঘদিন খাবার দেওয়া না হয়, গাছ কোনো কারণে একটু দুর্বল থাকে, তাহলে কিন্তু ডাউনি মিলডিউ হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। এই ফাঙ্গাস বাহিত হতে পারে বিভিন্নভাবে। হাওয়া বাতাস থেকে যেমন আসতে পারে, তেমনি জলের মাধ্যমেও একটি গাছ থেকে আরেক গাছে সংক্রমিত হতে পারে। এবং মাটি থেকেও এই ফাঙ্গাস গাছে আক্রমণ করতে পারে। পাশাপাশি এই প্যাথোজেন আসতে পারে বীজ থেকেও। এই জন্য সবজি গাছে বেশি আক্রমণ করে, তার কারণ সমস্ত সবজি গাছই বীজ থেকে তৈরি হয়। লেবু গাছে এই যে ডাউনি মিলডিউর আক্রমণ, এটা একদম প্রাথমিক অবস্থাতেই আমি চিহ্নিত করতে পেরেছিলাম, কিন্তু আপনাদের সামনে ট্রিটমেন্টটা শুরু করব বলে কিছু প্রয়োগ করিনি। দেখতে পাচ্ছেন যে তার ফলে গোটা গাছে রোগ ছড়িয়ে পড়েছে। ডাউনি মিলডিউ আক্রান্ত হলে পরে গাছের পাতার সিমটম কেমন হয় সেটা শুরুতেই বললাম, তবু একবার আপনাদেরকে ভালো করে বলে দিই। গাছের সবসময় পুরনো পাতা থেকে এই প্যাথোজেন আক্রমণ করে। যদি আমরা সময় মতো ব্যবস্থা না নিই, তাহলে গাছের ওপরের দিকে পাতায় সে আক্রমণ চলে আসে। এই পাতার ওপরে এরকম হলদে হলদে দাগ তৈরি হয়। পাতার উপর দিকের পাশাপাশি পাতার নিচের দিকেও এরকম বাদামি এবং সাদা সাদা স্পট তৈরি হয়। এইভাবে আক্রান্ত হতে হতে যখন আক্রমণের মাত্রা বেড়ে যায়, তখন গাছের পাতাগুলো ঝরে পড়ে এবং পাতার পাশাপাশি ফলের গায়েও এরকম দাগ দেখা যায়। দেখুন লেবুগুলোর গায়ে কেমন স্পট হয়েছে। এই লেবুগুলো পাতার মতো কাঁচা অবস্থায় ঝরে পড়তে পারে। প্রতিকার হিসেবে প্রথমে যে কাজটি করতে হবে, যে এই ধরনের রোগগ্রস্ত গাছকে বাগান থেকে বের করে একদম এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অন্য কোনো গাছ নেই এবং যেখানে খুব ভালোভাবে সূর্যের রোদ লাগে। না হলে রোগগ্রস্ত গাছকে অন্যান্য গাছের সঙ্গে রাখলে পরে এই রোগ কিন্তু দ্রুত অন্য গাছে ছড়িয়ে পড়বে। এই যে রোগগ্রস্ত গাছটি, তার পাশে এই ছোটো গাছটি রয়েছে, দেখুন এই গাছের পাতাতেও কীভাবে ডাউনি মিলডিউ আক্রমণ করেছে। তাই রোগ চিহ্নিত করা মাত্রই গাছকে দ্রুত সরিয়ে ফেলতে হবে। এবং সবজি গাছের ক্ষেত্রে গাছকে তুলে একদম অন্যত্র ফেলে দিতে হবে। দ্বিতীয় যে পরিচর্যার কথা বলবো সেটি হলো গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে মিক্সড খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারের মধ্যে পটাশিয়ামের পরিমাণ যেন ঠিকঠাক থাকে সেটা দেখে নেবেন, কারণ মাটিতে পটাশিয়ামের ঘাটতি থাকলে গাছ বেশি করে রোগ পোকার আক্রমণের শিকার হয়।
তাই মাটিতে প্রয়োগ করার পাশাপাশি 2-3 বার পটাশিয়াম সালফেট গাছে স্প্রে করবেন সপ্তাহে 1 বার করে। 3 নম্বর পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাউনি মিলডিউ যেহেতু একটি ফাঙ্গাস ঘটিত রোগ, এই রোগ কন্ট্রোল করতে পারে এমন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই রোগ পাতার ওপর এবং নিচের দিকে আক্রমণ করে, তাই এমন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যেটি ব্রড স্পেকট্রাম হিসেবে কাজ করবে। ন্যারো স্পেকট্রাম ফাঙ্গিসাইডগুলি সাধারণ কয়েকটি প্যাথোজেনের বিরুদ্ধে কার্যকরী হয়। এগুলি সাধারণত হয় সিস্টেমিক, আর ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড একসঙ্গে অনেক রকম প্যাথোজেনকে নিয়ন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে ক্লোরোথ্যালোনিল গ্রুপের ফাঙ্গিসাইড যেমন কবচ অথবা ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড যেমন রিডোমিল গোল্ড 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে সপ্তাহে 1 বার করে গোটা গাছে স্প্রে করতে হবে। ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইডে যেহেতু ম্যাঙ্গানিজ থাকে, তাই রোগ সারানোর পাশাপাশি গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে। এই রোগের জন্য কপার ফাঙ্গিসাইড বিশেষ কাজ করবে না, তবে সাফ ব্যবহার করা যাবে, কারণ এই ফাঙ্গিসাইডও ম্যানকোজেব গ্রুপের। স্প্রে করার পাশাপাশি এই ফাঙ্গিসাইড 12 ইঞ্চি মাপের টব হলে 5 গ্রাম মাটিতে মিশিয়ে দিতে হবে। বায়োলজিক্যালভাবে যদি এই ডাউনি মিলডিউ কন্ট্রোল করতে চান, তাহলে ট্রাইকোডার্মা অথবা ব্যাসিলাস মাইকোয়েডিস ব্যবহার করতে হবে। আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রোগের আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য লাগবে 1 লিটার জল, 1 কাপ দুধ এবং 1 টেবিল চামচ বেকিং সোডা। সবগুলো নিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করে 2-3 দিনের ব্যবধান রেখে 3-4 বার এই সলিউশন গাছে স্প্রে করতে হবে। বর্ষার সময় ডাউনি মিলডিউয়ের আক্রমণ বেশি দেখা যায়, তাই এই সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মাটিতে কোনোভাবে যেন জল না জমে থাকে সেটা নিশ্চিত করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা সেটাও পরীক্ষা করে নিতে হবে। আর ফাঙ্গাসের আক্রমণ যাতে না আসে তার জন্য সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে একটি ফাঙ্গিসাইড। বর্ষার সময় গাছেদের সমস্যা বেশি হয়, তাই পরিচর্যাটাও সঠিকভাবে করা জরুরি। বর্ষায় বাগানের যত্ন নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে। সম্প্রতি আরও একটি ভিডিও তৈরি করেছি, সময় করে সেগুলি দেখে নেবেন। গাছে রোগ আক্রমণ করবে আর তারপরে পরিচর্যা শুরু করবেন, তা করলে কিন্তু হবে না। গাছকে সুস্থ সতেজ রাখতে গেলে ব্যবস্থা নিতে হবে আগে থেকে। আমার ফেসবুক পেজে আপনাদের পাঠানো অসংখ্য ছবি পেয়েছি যেখানে গাছগুলি ডাউনি মিলডিউয়ে আক্রান্ত হয়েছে, কিন্তু আপনারা রোগ নির্ণয় করতে পারেননি বলে সময় মতো পরিচর্যা করতে পারেননি। আশা করি এই ভিডিও আপনাদের ভীষণ কাজে লাগবে। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। নমস্কার।